হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি অঙ্কের ক্লাস 7-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে পার্ট 6, যেটা তোমাদের স্কুল থেকে সেপ্টেম্বর মাসে দিয়েছে। তাহলে স্টুডেন্টস, ভিডিওটা তোমরা খুব ভালো করে মন দিয়ে দেখো। আমি প্রত্যেকটা অঙ্ক খুব সিম্পলভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব, এবং ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এবং যে সমস্ত স্টুডেন্টস আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অন রেখো, যাতে আমার নতুন দেয়া ভিডিওর নোটিফিকেশনগুলো সবার প্রথমে তোমরা পেয়ে যাও। তাহলে দেখতে পাচ্ছ, তাহলে প্রথমের ফার্স্টের একের দাগের বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, মানে এমসিকিউ এর অঙ্ক দিয়েছে। তাহলে একের দাগের একের প্রশ্নটা আমি বলছি, দেখো কি আছে। যখন কোনো ট্রেন সেতু অতিক্রম করে তখন ট্রেনটিকে অতিক্রম করতে হবে। তাহলে কি বলছে, ধরো একটা ট্রেন যদি একটা সেতু অতিক্রম করে তাহলে ট্রেনটা মোট কতটা দূরত্ব অতিক্রম করবে। দেখো এখানে 4টে অপশান দেওয়া আছে। ফার্স্ট অপশানটা দেওয়া আছে ট্রেনটির নিজের দৈর্ঘ্য, সেকেন্ড অপশানটা দেওয়া আছে সেতুর দৈর্ঘ্য, থার্ড অপশানটা বলেছে ট্রেনটির নিজের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য, আর সেতুর দৈর্ঘ্য মাইনাস ট্রেনটির নিজের দৈর্ঘ্য। তাহলে মনে রাখবে, যখন একটা ট্রেন একটা সেতু অতিক্রম করবে তখন ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য এই টোটালটা ডিস্টেন্স হচ্ছে কভার করবে, মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য টোটাল ডিস্টেন্সটা কভার করবে। তাহলে এখানে অপশান সি যেটা, সেই অপশানটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে ট্রেনটির নিজের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। এবার পরের প্রশ্নটায় আসা যাক। দেখো 2-এর প্রশ্নটা কি বলেছে, ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে কোনো ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। দেখো 4টে অপশান দেওয়া আছে। প্রথমে অপশানটা দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, সেকেন্ডেরটা দেওয়া আছে বাহুগুলির দৈর্ঘ্যের সমষ্টি, তারপরে অপশানটা দেওয়া আছে 1/2 ইন্টু ভূমির দৈর্ঘ্য যোগ উচ্চতা, আর লাস্ট অপশানটা কি দেওয়া আছে 1/2 ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে মনে রাখবে, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তার ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে দেখো অপশান ডি এরটা সঠিক উত্তর, হাফ ভূমির দৈর্ঘ্য গুণ উচ্চতা। তাহলে অপশান ডি এরটা হচ্ছে সঠিক উত্তর। এবার আসছি 3-এর প্রশ্নটায়। দেখো কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কত হবে, এই 4টে দেখো অপশান দেওয়া আছে। তাহলে ফার্স্ট অপশানটা দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার, সেকেন্ডেরটা দেওয়া আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, থার্ডেরটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর হচ্ছে ফোর্থেরটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার তোমরা নিশ্চয়ই জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা তোমাদের বীজগণিতের সূত্রের মধ্যে পড়ছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে অপশন সি এরটা হচ্ছে সঠিক উত্তর। এবার আসছি, দেখো 4-এর প্রশ্নটাতে আসছি। 4-এর প্রশ্নটা কি বলেছে, দেখো একটা একটা পাশে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, মানে একটা ছবি দেওয়া আছে। ছবিতে দেখো ভেতরে একটা জমি দেওয়া আছে, ভেতরে হচ্ছে একটা স্কোয়ার জমি দেওয়া আছে, যেটার হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 20 মিটার, মানে বর্গাকার একটা জমি। আর দেখো এইটা জমির হচ্ছে পাশে চারপাশে 3 মিটার চওড়া রাস্তা আছে। এই যে রাস্তাটা গেছে, এইটা হচ্ছে ভেতরে হচ্ছে যে স্কোয়ারটা সেটা জমি, আর চারপাশ থেকে হচ্ছে 3 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে প্রশ্নটা চলো দেখা যাক কি বলেছে। বলেছে রাস্তা সহ জমির দৈর্ঘ্য এবং রাস্তা বাদে জমির প্রস্থ কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্যটা বার করব। তাহলে দেখো জমির দৈর্ঘ্যটা কত দেওয়া আছে এখানে 20 মিটার, মানে এটা স্কোয়ার বা বর্গাকার, বর্গক্ষেত্রের 4টে বাহুর দৈর্ঘ্যই সমান, মানে দৈর্ঘ্যও যা হবে প্রস্থও তাই হবে। তাহলে এখানে 20 মিটার বলেছে, আর রাস্তাটা কতটা চওড়া বলো, 3 মিটার। তাহলে এই পাশ থেকে 3, এই পাশ থেকেই 3, মানে চারদিক থেকেই 3 মিটার করে চওড়া।
তাহলে এই দিক থেকে 3, এই দিক থেকে 3, 3 আর 3 যোগ করো, 3 আর 3 কত হচ্ছে 6 মিটার, আর এখানে হচ্ছে জমিটার দৈর্ঘ্য 20 মিটার। তাহলে রাস্তা সহ মানে যোগ করে দেবো, তাহলে 20-র সাথে 6 যোগ করলে কত 26 মিটার। তাহলে রাস্তা সহ জমিটির দৈর্ঘ্য কত বেরোলো বলো 26 মিটার। আর প্রস্থ, প্রশ্নের দিকে দেখো, রাস্তা বাদে, বাদে মানে হচ্ছে মাইনাস করব, এবার প্রস্থটা বার করব দেখো। তাহলে এই এই জমিটার মানে হচ্ছে এই পুরোটা কত মিটার চওড়া বলেছে 21 মিটার, মানে রাস্তা সহ জমিটার হচ্ছে প্রস্থটা বলে দিয়েছে দেখো 21 মিটার। আর তাহলে রাস্তা বাদে মিনস হচ্ছে 3 মিটার, এই পাশ থেকে 3 মিটার, এই পাশ থেকে 3 মিটার, তাহলে 3 আর 3 কত 6, তাহলে 21 থেকে কি বললাম রাস্তা বাদে বললে মাইনাস করতে হবে, আর রাস্তা সহ মানে বার করতে গেলে প্লাস করলাম, আর রাস্তা বাদে বার করতে গেলে মাইনাস করব। তাহলে 21 থেকে 6 বিয়োগ দিলে 15 মিটার। তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য বেরালো কত জানি বললাম বলো 26 মিটার, আর রাস্তা বাদে জমির প্রস্থটা কত বেরালো 15 মিটার। তাহলে দেখো কোন অপশনটা সঠিক, অপশন ডি এরটা দেখো 26 মিটার আর 15 মিটার। দেখো 2-এর দাগের অঙ্কগুলো কি বলেছে, সত্য বা মিথ্যা, ট্রু ফলস বার করতে হবে। তাহলে প্রথম প্রশ্নটা দেখো কি আছে, বলছে দুটি স্তম্ভ চিত্রকে পাশাপাশি এঁকে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র আঁকা হয় সেই চিত্রটাকে বলা হয় দ্বিস্তম্ভ লেখো। এটা একদম সঠিক বক্তব্য, কারণ কি বলেছে দুটো স্তম্ভ চিত্রকে যদি পাশাপাশি এঁকে দুটি তথ্য সহজে তুলনা করতে পারি তখন যে চিত্রটা অঙ্কন করা হয় তখন সেই চিত্রটাকে বলে দ্বিস্তম্ভ লেখো। তাহলে বিবৃতিটা কি বলো সত্য, তাহলে লিখে দেবো, তাহলে সত্য। পরের 2 নম্বরের প্রশ্নটা দেখো কি বলেছে, প্রথম ট্রেনের গতিবেগ এক্স কিমি পার ঘন্টা এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ হচ্ছে ওয়াই কিমি পার ঘন্টা। এবার ট্রেন দুটি পরস্পর বিপরীত দিকে চললে 1 ঘন্টায় মোট যাবে এক্স মাইনাস ওয়াই কিমি। তাহলে যদি ট্রেন দুটি পরস্পর বিপরীত দিকে চলে, ধরো একটা ট্রেন এই দিক থেকে আসছে আর একটা ট্রেন এই দিক থেকে আসছে, দুটো বিপরীত দিক থেকে যদি আসে তাহলে সবসময় এদের মধ্যে কি হবে গতিবেগটা সবসময় যোগ করতে হবে। মানে তোমার 1 ঘন্টায় মোট কতটা অতিক্রম করবে সেটা বার করতে গেলে এক্সের সাথে ওয়াই হচ্ছে যোগ করে দেবো, মানে এক্স কিমি পার ঘন্টা মানে প্রথম ট্রেনের গতিবেগের সাথে দ্বিতীয় ট্রেনের গতিবেগটা প্লাস করে দেবো। এখানে কত বলেছে এক্স মাইনাস ওয়াই কিমি, তার মানে মাইনাস বলেছে, তাহলে মাইনাস হবে না, এটা হবে প্লাস, মানে যদি এক্স প্লাস ওয়াই দেওয়া থাকতো তাহলে সঠিক উত্তর হতো। তার মানে বিবৃতিটা হচ্ছে মিথ্যা, তাহলে লিখে দিলাম মিথ্যা বিবৃতি। পরের প্রশ্নটা দেখো 3 নাম্বারেরটা, 3 নাম্বারটা দেখো একটা ছবি দেওয়া আছে, ছবিতে হচ্ছে এই একটা এখানে 1 নাম্বার এই কোণটা বলেছে, এই একটা কোণ 1 নাম্বার আর এই কোণটা হচ্ছে 2 নাম্বার, এটাকে হচ্ছে মানে 1 দ্বারা রিপ্রেজেন্ট করেছে আর এটা 2 দিয়ে রিপ্রেজেন্ট করেছে। তাহলে প্রশ্নটা বলছি, চিত্রে কোণ 1 ও কোণ 2 কোণ জোড়া হচ্ছে একান্তর কোণ, তার মানে এই কোণটা আর এই কোণটা একান্তর কিনা সেটা আমি দেখছি। তাহলে দেখো এই রেখাটা আর এই রেখাটা, এইটা আর এই রেখাটা সমান্তরাল নয়। তাহলে সবার প্রথমে বলছি যে বিবৃতিটা মিথ্যা হবে, কারণটা বলে দিচ্ছি দেখো বুঝে নাও। এই রেখাটা আর এই যেই রেখাটা গেছে এই দুটো রেখা হচ্ছে প্রথমত সমান্তরাল নয়, তাহলে সমান্তরাল না হলে একান্তর কোণ উৎপন্ন হবে না। তাহলে দুটো সমান্তরাল সরল রেখাকে যদি একটি ছেদক বা ভেদক ছেদ করে তখনই একান্তর কোণ উৎপন্ন হবে। তাহলে প্রথমত এই দুটো রেখা সমান্তরাল নয়, তাহলে এই কোণ দুটো একান্তর কোণ নয়। বা অন্যভাবেও বলতে পারি, দেখো এইটা হচ্ছে ছেদক, এই যে এই মানে এই দুটো সরলরেখাটাকে যে সরলরেখাটা টাচ করেছে সেটাকে বলে ছেদক বা ভেদক, যাই বলো না কেন একই। তাহলে এই কোণ দুটো দেখো ভেদকের একই পার্শ্বে অবস্থিত। মনে রাখবে একান্তর কোণ সবসময় ভেদকের বিপরীত পার্শ্বে অবস্থিত হয়, একই পার্শ্বে না। তাহলে এই দুটো যে কোণ উৎপন্ন হলো এরা কখনোই একান্তর কোণ হতে পারে না, তাহলে বিবৃতিটা হচ্ছে মিথ্যা। তাই লিখে দিলাম বিবৃতিটা হচ্ছে মিথ্যা। এবার দেখো পরের প্রশ্নটা আসছি, 4-এর প্রশ্নটা দেখো কি বলেছে, বলছে এক্সের যে কোনো মানের জন্য এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস 3
ইকুয়াল টু কত বলেছে, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 15 এর সমান চিহ্নের দুপাশের মান সমান হয়, তাই এটি একটি অভেদ। তাহলে দেখো এইটা ইকুয়াল টু এইটা দিয়েছে, তাহলে এইটাকে যদি বামপক্ষ ধরি, মানে সমান চিহ্নের বাঁদিকেরটা আমরা জানি বামপক্ষ, আর সমান চিহ্নের ডান দিকে যে রাশিটা থাকে সেটা ডান পক্ষ, তাহলে এটাকে বাম পক্ষ দেখছি, এটাকে বাম পক্ষ ধরে নিচ্ছি, আর এটা হচ্ছে ডান পক্ষ। দেখি এই দুটো সমান আসে কিনা বাম পক্ষ আর ডান পক্ষ। তাহলে সবার প্রথমে লিখছি বাম পক্ষ। বাম পক্ষটা কি আছে, এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 3। দেখো এক্স প্লাস 5-এর সাথে এক্স প্লাস 3 মাল্টিপ্লাই করব। এবার গুণের নিয়ম কি, এক্স দিয়ে প্রথমে এই দুটোকে হচ্ছে মাল্টিপ্লাই করব, আবার 5 দিয়ে এই দুটোকে মাল্টিপ্লাই করব। তাহলে বলো এক্স এক্স মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস এক্সের সাথে 3 মাল্টিপ্লাই করলে হচ্ছে 3x, প্লাস দিলাম 5 দিয়ে আবার এই দুটো মাল্টিপ্লাই করি, 5-এর সাথে এক্স মাল্টিপ্লাই করলে হচ্ছে 5x, প্লাস 5-এর সাথে 3 গুণ করলে 3 5 15। এবার দেখো তাহলে কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস 5x আর 3x এই দুটো অ্যাড করে দাও, তাহলে 5 আর 3 কত 8, 8x প্লাস 15। দেখো ডান ডান পক্ষটাও সেটাই আছে, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 15, তাহলে চলে আসলো। তাহলে সমান সমান লিখে দেবো ডান পক্ষ। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান চলে আসলো, তার মানে এটা হচ্ছে অভেদ, তার মানে বিবৃতিটা হচ্ছে সত্য। এবার দেখো 3-এর দাগের প্রশ্নগুলো কি বলেছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্নটা দেয়া আছে, তাহলে 3-এর দাগের 1-এর প্রশ্নটা কি দেয়া আছে, √2 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। তাহলে √2 এর হচ্ছে 2 দশমিক পর্যন্ত স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে। দেখো আমি অঙ্কটা আগেই কষে রেখেছি, তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে তোমরা একটু বুঝে নাও। তাহলে সবার প্রথমে কত বলেছে, √2, তাহলে প্রথমে 2 লিখলাম, 2 এর পরে পয়েন্টস দিয়ে হচ্ছে তারপরে শূন্য লিখলাম। দেখো পয়েন্টসের পর হচ্ছে 6টা শূন্য নিলাম, 1 2 3 4 5 6টা, তাহলে 6টা শূন্য নিলাম। কেন 6টা নিলাম সেটার কারণটা আমি বলছি। তাহলে দেখো এইবার হচ্ছে জোড়ায় জোড়ায় নিতে হবে, তাহলে দশমিকের পরে এই দুটো শূন্য জোড়ায় নিলাম, তারপরের দুটো শূন্য জোড়ায় নিলাম, তারপরের দুটো শূন্য জোড়ায় নিলাম, কারণ বর্গমূল নির্ণয় করতে গেলে সবসময় জোড়ায় জোড়ায় হচ্ছে মানে সেটা হচ্ছে ক্যালকুলেট করতে হয়, মানে জোড়ায় জোড়ায় ধরতে হয়। আর 2টা হচ্ছে সিঙ্গেল আছে, তাই এটার নিচে, তাই এটার ওপরে দাগ দিলাম। এইবার দেখো তাহলে প্রথম সংখ্যাটা কত আছে, প্রথম সংখ্যাটা আছে 2। তাহলে এবার এবার তোমাদের 2, তাহলে এমন একটা সংখ্যা নেব সেই সংখ্যাটার সাথে ধরো একটা সংখ্যা নিচ্ছি 1, তাহলে 1-এর সাথে আমি 1কেই গুণ করব। আবার যদি 2 নিতাম তাহলে 2-এর সাথে 2 গুণ করতাম, তাহলে মোট কথা 1-এর বর্গ, মানে যে সংখ্যাটা নেবে তার বর্গ করবে। তাহলে সবার প্রথমে যদি 1 নিই, তাহলে 1কে 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 1 অক্ষে 1। আর যদি 2 নিতাম তাহলে 2 দুগুণই কত হতো, 4। 4 যেহেতু 2-এর থেকে বড় তাই হচ্ছে না, তাহলে কতবার নিচ্ছি, একবার নিচ্ছি, তাহলে 1 অক্ষে কত নিলাম, 1। এবার দেখো 1 অক্ষে 1 নিলাম, তাহলে এখানে 1 নিলাম, তাই এখানে ওপরেও 1 বসালাম। এইবার 1 থেকে এবার বিয়োগ করো, 1 থেকে কত হলে 2 হবে বলো, 1 হলে। আর এই জোড়ায় দুটো সংখ্যা এইখানে নেমে গেল, এই জোড়ায় দুটো সংখ্যা এখানে নেমে গেল, তাহলে কত হলো, 100। এবার এই পয়েন্টটা এখানে চলে আসলো, তারপরে এই দুটো শূন্য এখানে নামলো। আমি কি বলেছি, বর্গমূলে জোড়ায় জোড়ায় নামাতে হয়, তাহলে এই দুটো শূন্য নেমে গেল। তাহলে এখানে সংখ্যাটা কত নিয়েছি বলো, 1, তাহলে এখানে কত এসছে, 1। এবার এখানে যে সংখ্যাটা আসবে তার সাথে 2 গুণ করে এখানে বসাবো, তাহলে 1-এর সাথে যদি 2 গুণ করো তাহলে 2 অক্ষে কত বসলো, 2 অক্ষে 2 বসলো, এখানে সংখ্যাটা বসলো 2। এবার কত এসছে বলো, 100। এবার 2-এর পরে এমন একটা সংখ্যা নেব যেটার সাথে সেই সংখ্যাটা পুরোটা গুণ করলে যাতে 100 বা 100 অপেক্ষা কম হয়। তাহলে আমি পাশে দেখো করে দেখাচ্ছি, তাহলে 2 নিয়েছিলাম, যদি 2-এর পর যদি 5 নিই তাহলে কত হচ্ছে, 25। তাহলে 25কে আবার 5 দিয়ে গুণ করব, তাহলে 25 আর 5 গুণ করলে 125 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 বার যাবে না, তাহলে 4 বার নিচ্ছি,
তাহলে 2-এর পর যদি 4 নিই তাহলে 24 হচ্ছে, তাহলে 24কে 4 দিয়েই গুণ করব, তাহলে 4 24 গুণ করলে 96। তাহলে কত নিলাম বলো? 4 নিলাম। তাহলে 4 24 কত হলো? 96 হলো। এখানে যেহেতু 4 নিয়েছি তাহলে এখানে সংখ্যাটাও 4 বসে গেল। এইবার দেখো মাইনাস করে তাহলে 6 থেকে কত হলে 10 হবে? 4 হলে হাতে 1, 9 আর 1 10, 10 মিলে গেল 0, বাদিকে 0 বসাতে নেই। এবার এই জোড়ায় তাহলে এখানে কত অবশিষ্ট রইল? 4। এবার এই জোড়ায় দুটো সংখ্যা, দুটো শূন্য নামিয়ে দিলাম, তাহলে কত হলো? 400। এবার এখানে সংখ্যাটা এবার কত হলো বলো? 14 হলো। তাহলে দেখে নাও, 1 4 14 হলো, যেহেতু 4 নিয়েছিলাম। এবার কি বলেছি? এখানে যে সংখ্যাটা আসবে তার সাথে 2 গুণ করে বসাবো। তাহলে 14-র সাথে 2 যদি গুণ করি তাহলে কত হলো? 14 দুগুণী 28। এবার তাহলে 28-এর পর এমন একটা সংখ্যা নেব যেটার সাথে এটা গুণ করলে 400 বা 400 অপেক্ষা কম হয়। যদি তুমি 1 নাও তাহলে কত হচ্ছে? 281। আর যদি 2 নিতে দেখো তাহলে 2 নিলে কত হতো? 282-কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে 400 অপেক্ষা বেশি হয়ে যাচ্ছে। তাহলে দেখো কত হচ্ছে? 2 দুগুণী 4, 8 দুগুণী 16, 6 হাতে 1, 2 দুগুণী 4 আর 1 5, তাহলে 564 আছে। তাহলে 2 বার যাবে না, তাহলে 2 এর আগের সংখ্যাটা কত? 1, তাহলে 1 বার নিলাম, তাহলে 281 অক্ষে 281। তাহলে এখানে যেহেতু 1 নিয়েছি তাহলে এখানেও কত বসালাম বলো? 1 বসালাম। তাহলে 281, 400 থেকে 281 এবার বিয়োগ দাও, তাহলে 1 থেকে কত হলে 10 হবে? 9 হলে হাতে রইল 1, 9, 9 থেকে কত হলে 10 হবে? 1 হলে হাতে রইল 1, 3, 3 থেকে কত হলে 4 হবে? 1 হলে, তাহলে কত বেরালো? 119। এবার এই দুটো দুটো শূন্য নিচে নেমে গেল, তাহলে এটা হলো তাহলে 11,900। এবার এখানে সংখ্যাটা কত এসছে বলো? 141, মানে 141। এবার কি বলেছি? 2 দিয়ে গুণ করে যেটা হবে সেটা এখানে বসবে। তাহলে 141-এর সাথে 2 গুণ করলে কত বেরালো? 282। এবার দেখো 282-র সাথে এমন একটা সংখ্যা নেবো যেইটার সাথে এটা গুণ করলে 11,900 অপেক্ষা কম হবে বা সমান হবে। যদি 4 নিই তার মানে 2,824 হচ্ছে। তাহলে 2,824-এর সাথে 4 গুণ করবো আবার দেখো, তাহলে 2,824-এর সাথে যেহেতু 4 নিয়েছি তাহলে 4 গুণ করব। 4 4 16, 6 হাতে 1, 4 দুগুণী 8 আর 1 9, 4 8 32, 2 হাতে 3, 4 দুগুণী 8 আর 3 11, তাহলে 11,296, তাহলে বসে গেল 11,296। তাহলে এখানে যেহেতু 4 নিয়েছি তাহলে এখানেও 4 নিলাম। এবার 6 থেকে কত হলে 10 হবে? 4 হলে হাতে রইল 1, 9 আর 1 10, 10 10 মিলে গেল 0, আর হচ্ছে এখানে হাতে রইল 1, 2 আর 1 3, 3 থেকে কত হলে 9 হবে? 6 হলে, তাহলে 604। তাহলে অবশিষ্ট কত বেরালো? 604। এবার দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলেছে, তাহলে যত দশমিক পর্যন্ত বলবো তার থেকে 1 ঘর বেশি নিতে হবে। দেখো দশমিকের পর 3 ঘর এসছে। এইবার আমি বলছি যে 6টা শূন্য কেন নিয়েছি? যেহেতু 3 ঘর আনতে হবে। এবার 3-এর দ্বিগুণ কত? 3 দুগুণই 6, কারণ কি বলেছি? জোড়ায় বর্গমূলে সবসময় জোড়ায় জোড়ায় ধরতে হয়, তাই 6টা শূন্য নিয়েছি। যেহেতু 3 দশমিক পর্যন্ত স্থান বার করলাম। আর যদি 4 দশমিক পর্যন্ত স্থান বার করতে তাহলে কটা শূন্য নিতে? 8টা শূন্য নিতে, যেহেতু 4-এর হচ্ছে দ্বিগুণ হচ্ছে 4 দুগুণী 8। তাহলে √2 এর মানে √2 এর বর্গমূল কত বেরালো? 1.414। এবার যেহেতু 2 দশমিক পর্যন্ত বলেছে তাহলে 2 দশমিক ঘরে দশমিকের পর 2 ঘরটাই কি আছে? 1 আছে। তাহলে 1-এর ডান মানে যে সংখ্যাটার আসন্ন মান নির্ণয় করব তার ডান দিকের সংখ্যাটা দেখব, ডান দিকের সংখ্যাটা 4 আছে, মানে 5 অপেক্ষা ছোট আছে। তাহলে 5 বা 5 অপেক্ষা যদি বেশি থাকতো তাহলে যে সংখ্যাটা মানে যে সংখ্যাটার আসন্ন মান নির্ণয় করব, যত যত ঘরের মানে যে যত ঘরের সংখ্যার আসন্ন মান নির্ণয় করব তার সাথে 1 যোগ হতো। যেহেতু 4 আছে 5-এর থেকে ছোট, তাহলে একটা একই বসে গেল, মানে 1.41। এটাই আনসার পাওয়া গেল, মানে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এবার দেখো 2-এর দাগের প্রশ্নটা কি বলেছে? ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো, মানে শর্তগুলো কি কি সেগুলো লিখতে বলেছে। এবার একটা ত্রিভুজ 4টে শর্তে সর্বসম হয়। তাহলে প্রথম শর্তটা কি বলো? বাহু 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 বা এস এস এস, এই শর্তে, মানে বাহু 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 মানে একটা ত্রিভুজের 3টে বাহু অপর একটা ত্রিভুজের যদি 3টে বাহু সমান হয় তখন ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম হবে। তার মানে এস 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 বলা যায়, যেহেতু বাহুকে সাইড বলা
হয়, তাই এস 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 এই শর্তে। সেকেন্ড শর্তটা কি, বাহু কোণ বাহু বা এস এ এস, বা এটাকে কি বলতে পারি, সাইড অ্যাঙ্গেল সাইড। সাইড মানে বাহু, অ্যাঙ্গেল মানে কোণ, আবার সাইড মানে হচ্ছে বাহু। তাহলে সেকেন্ড শর্তটা কি আছে, বাহু কোণ বাহু। এবার থার্ড শর্তটা কি আছে, কোণ বাহু কোণ বা বা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল মানে এ এস এ, এই সত্ত্বেও হচ্ছে দুটো ত্রিভুজ সর্বসম হয়। আর 4 নম্বর শর্তটা কি আছে, সমকোণ অতিভুজ বাহু বা আর এইচ এস। আর এইচ এস মানে সমকোণ অতিভুজ বাহু, তার মানে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড। এটা হচ্ছে আর এইচ এস সত্য। এই সত্যটা হচ্ছে একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এই সত্য চারটে খুব ভালো করে তোমাদের কিন্তু জানতে হবে। এই চারটে সত্য তোমরা মুখস্থ করে নেবে। তিনের দাগের প্রশ্নটা কি আছে, এক্স প্লাস ওয়াই সমান সমান 5 এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান 1 হলে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মানটা বলেছে 5 আর এক্স মাইনাস ওয়াইয়ের মানটা বলেছে 1। তাহলে 8xy ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বার করতে বলেছে। তাহলে যেই মানটা বার করতে বলেছে সেইটা ধরে করব। তাহলে সবার প্রথমে কি লিখছি, কোন মানটা বার করতে হবে, 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখে নাও কীভাবে সলভ করছি। তাহলে সবার প্রথমে দেখো 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 4xy। তাহলে কি করলাম দেখো, একটু সাজিয়ে নিলাম। তাহলে 2 এর সাথে নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর 4 এর সাথে নিলাম এক্স ওয়াই। দেখো গুণ করলে সেটাই হবে, 4 দুগুণই 8ই হচ্ছে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কারণটা সাজিয়ে কেন নিলাম, কারণ এটা সূত্রের আকারে আনতে হলো। একটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এটা, আর এটা হচ্ছে 4ab ফর্মুলা। এবার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা যেহেতু এক্স আছে আর এটা ওয়াই আছে, তাহলে এক্সটাকে ধরছি এ আর ওয়াইটাকে ধরছি বি। তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা কি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। মানে এ যদি এ ধরো আর বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই পুরোটা সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, ইন্টু দিলাম। এবার 4ab ফর্মুলাটা ফেলতে হবে। মনে রাখবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে এখানটা প্লাস হচ্ছে, আর 4ab ফর্মুলা এটা সেমই, শুধু এইখানে মাঝের সাইনটা মাইনাস হয়ে যাবে। তাহলে কি লিখবো, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার দেখো, এবার মানগুলো বলে দিয়েছে। এবার দেখো প্রশ্নের দিকে এক্স প্লাস ওয়াইয়ের মান বলেছে 5 আর এক্স মাইনাস ওয়াইয়ের মান বলেছে 1। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় 5 বসাবো আর এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় 1 বসাবো। তাহলে মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় লিখছি 5-এর স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় লিখলাম 1-এর স্কোয়ার। মানটা বসিয়ে দিলাম, এক্স প্লাস ওয়াইয়ের মান 5 আর এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 1, ইন্টু দিলাম। এটাও সিমিলারলি একইভাবে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় লিখবো 5 তার হোল স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় লিখলাম 1 তার হোল স্কোয়ার। এবার ভাঙিয়ে দেবো, দেখো 5-এর স্কোয়ার 5 5, 5-এর স্কোয়ার 5 5 25 প্লাস 1-এর স্কোয়ার কত 1, ইন্টু এটাও করব 5-এর স্কোয়ার 5 5 25 মাইনাস 1। তাহলে 25 আর 1 যোগ করলে কত হচ্ছে, 25 আর 1 যোগ করলে 26, আর 25 থেকে 1 বাদ দিলে হচ্ছে 24। তাহলে 26 আর 24 যদি গুণ করো তাহলে আনসার আসবে হচ্ছে 624। তাহলে 26 আর 24 গুণ করলে 624, এটাই হচ্ছে আনসার পাওয়া গেল। 4-এর দাগের প্রশ্নটা কি আছে, 4-এর দাগের প্রশ্নটা বলেছে এবিসি একটি ত্রিভুজ আঁকো যার বিসি সমান সমান 5.5 সেমি এবং অ্যাঙ্গেল এ বিসি সমান সমান 60 ডিগ্রি বলেছে, আর অ্যাঙ্গেল এসিবি বলে দিয়েছে 30 ডিগ্রি। তাহলে সবার প্রথমে দেখো বিসি বাহুটা এঁকে নিচ্ছি। তাহলে সবার প্রথমে বিসি বাহুটা বলেছে 5.5 সেন্টিমিটার। তাহলে বিসি বাহুটা দেখো 5.5 সেন্টিমিটার আঁকছি। তাহলে একদম 0 থেকে নেবে মাপটা। তাহলে 0 থেকে 5.5 সেমি। তাহলে 5.5 সেমি, এটার নামটা দিয়ে দিচ্ছি। এটা বি, এটা সি, এটা হচ্ছে লিখে দেবো 5.5 সেমি।
এবার দেখো একটা একটা কোণ কত বলেছে 60 ডিগ্রি, আর একটা কোণ বলেছে 30 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণ আর 30 ডিগ্রি কোণটা এঁকে নিচ্ছি দেখো। তাহলে একটা দাগ টেনে নিলাম। এবার দেখো 60 ডিগ্রি কোণটা এঁকে নেব। তাহলে 60 ডিগ্রি কোণটা সবার প্রথমে 60 ডিগ্রি কোণটা আঁকছি। তাহলে এটা 60 ডিগ্রি দেখো, এখানে বসিয়ে এই চাপ, তাহলে এটা 60 ডিগ্রি কোণ পাওয়া গেল। এটা যুক্ত করে দিচ্ছি। এটার নাম দিয়ে দেবো এ বি সি। তাহলে এ বি সি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি পেলাম। এবার দেখো 30 ডিগ্রি কোণটা আঁকবো। তাহলে 30 ডিগ্রি কোণটা কি বলেছে, অ্যাঙ্গেল এ সি বি। তাহলে এই পাশে এঁকে দিচ্ছি 30 ডিগ্রি কোণটা। তাহলে এই 30 ডিগ্রি কোণটা এখানে এঁকে দিচ্ছি। দেখে নাও ভালো করে। তাহলে তাহলে 30 ডিগ্রি কোণটা আঁকার আগে আগে 60টা এঁকে নিয়ে তার অর্ধেক করব। তাহলে এটা 60 ডিগ্রি, তাহলে এটার অর্ধেক মাপটা নেব। এখানে চাপ দিলাম, আবার এখানে বসিয়ে এটা এই চাপ দিয়ে দেবো। তাহলে এটা কত ডিগ্রি পেলাম বলো, 30 ডিগ্রি। এবার এটা যুক্ত করে দিচ্ছি। তাহলে এটা 30 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। তাহলে এটা 30 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। কোণটার নাম দিয়ে দাও এ সি বি। তাহলে অ্যাঙ্গেল এ সি বি, এটা হচ্ছে 30 ডিগ্রি। এবার দেখো সবার প্রথমে কি করব, একটা বড় দাগ টানবো। তাহলে সবার প্রথমে একটা বড় দাগ টেনে নেব। তাহলে সবার প্রথমে একটা বড় দাগ টেনে নিচ্ছি দেখো। তাহলে একটা বড় দাগ টেনে নিলাম। এইবার প্রথম বিসি বাহুর মাপটা নেব। বিসি বাহুর মাপটা কত বলেছে, 5.5 সেমি। তাহলে বিসি বাহুর মাপটা নিলাম 5.5 সেমি। মাপটা নিয়ে এবার এখানে চাপটা কেটে দেবো। তাহলে এখানে বসালাম, বসিয়ে 5.5 সেমির মাপটা চাপটা কেটে দিলাম। তাহলে এটা নাম দিয়ে দাও, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। এটা বি, এটা সি। এবার দেখো বিতে কত ডিগ্রি কোণ আঁকবো বলো, 60 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে বিতে হচ্ছে 60 ডিগ্রি, যেহেতু অ্যাঙ্গেল এ বি সি, তাহলে অ্যাঙ্গেল এ বি সি 60 বলেছে। তাহলে বিতে হচ্ছে 60 ডিগ্রি কোণটা আঁকবো। তাহলে 60 ডিগ্রি কোণের মাপটা নিয়ে নিলাম। তাহলে 60 ডিগ্রি কোণের মাপটা নিয়ে বিতে বসালাম। বিতে বসিয়ে চাপ কেটে দিলাম। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে বিতে 60 ডিগ্রি কোণটা আঁকলাম। যুক্ত করে দেবো দেখো। তাহলে বিতে 60 ডিগ্রি কোণ আঁকলাম। এবার সিতে কত ডিগ্রি কোণ আঁকবো বলো, অ্যাঙ্গেল এ সি বি। অ্যাঙ্গেল এ সি বি বলেছে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণের মাপটা নিচ্ছি দেখো। তাহলে 30 ডিগ্রি কোণের মাপটা নিচ্ছি। তাহলে এই 30 ডিগ্রি কোণের মাপটা নিলাম। এই চাপটা দেখো, এই চাপটা নিয়ে সিতে বসাবো। সিতে বসিয়ে চাপ কেটে দেবো। সিতে বসিয়ে চাপ কাটলাম। এবার এই কোণের মাপটা নেব। এবার এই কোণের মাপটা নিলাম। এই যে 30 ডিগ্রি কোণের দেখো মাপটা নিলাম। 30 ডিগ্রি কোণের মাপটা নিয়ে এখানে বসিয়ে এই চাপের ওপর চাপ কেটে দেবো। এই চাপের ওপর চাপ কেটে দিলাম। এবার যুক্ত করে দাও। তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি পাওয়া গেল। এটা যুক্ত করে দাও। এটা 30 ডিগ্রি কোণ পাওয়া গেল। তাহলে যে বিন্দুতে টাচ করলো এটা, এই বিন্দুটার নাম হচ্ছে এ। তাহলে দেখো আমরা ত্রিভুজ পেয়ে গেলাম এ বি সি। তাহলে বি কোণটা কত ডিগ্রি, 60 ডিগ্রি, আর সি কোণটা হচ্ছে 30 ডিগ্রি। আর বিসি বাহুটা বলে দিয়েছে 5.5 সেমি। তাহলে এবিসি একটা ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। তাহলে শুধু এখানে অঙ্কন চিহ্নটা দিলেই হবে। আর আর নিচে তোমরা এই লেখাটা লিখে দেবে, ত্রিভুজ এ বি সি অঙ্কন করা হলো, যার এ বি সমান সমান বিসি সমান সমান, বিসি বাহুটা কত বলো, 5.5 সেমি। বিসি হচ্ছে 5.5 সেমি।
এবার অ্যাঙ্গেল এ বি সি সমান সমান 60° এবং অ্যাঙ্গেল এ সি বি সমান সমান 30°। তাহলে ত্রিভুজ অঙ্কনটা হয়ে গেল। দেখো 4 দাগের অথবার প্রশ্নটা কি আছে, বলছে 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে একটা স্তম্ভকে কত সেকেন্ডে অতিক্রম করলো বলেছে? 25 সেকেন্ডে। তাহলে রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার সেটা সেটা অতিক্রম করতে বলেছে। তাহলে এখানে তোমাদের একটা বিষয় জানতে হবে যে একটা রেলগাড়ি যদি একটা স্তম্ভকে অতিক্রম করে তাহলে রেলগাড়িটা তার নিজের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য অতিক্রম করবে। এবার রেলগাড়িটার দৈর্ঘ্য কত বলেছে বলো? 90 মিটার। তাহলে 90 মিটার অতিক্রম করতে তাহলে কত সময় লাগছে? 25 সেকেন্ড। আমি কি বললাম? একটা স্তম্ভকে অতিক্রম করা মানে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তার মানে স্তম্ভটাকে অতিক্রম করছে 25 সেকেন্ডে, তার মানে 25 সেকেন্ডে অতিক্রম করছে 90 মিটার। তাহলে রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? তাহলে কি করব দেখো, অঙ্কটা ভালো করে দেখে নাও। তাই ট্রেনটির দৈর্ঘ্য, ট্রেনটি না রেলগাড়ি আছে, লিখবো রেলগাড়ির দৈর্ঘ্য। তাহলে রেলগাড়ির দৈর্ঘ্য বলে দিয়েছে 90 মিটার। তাহলে রেলগাড়ির দৈর্ঘ্য বলেছে 90 মিটার। দেখো 1 ঘন্টা সমান সমান, তাহলে লিখবো 1 ঘন্টা সমান সমান হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে রেলগাড়িটার দৈর্ঘ্য হচ্ছে 90 মিটার, আর 1 ঘন্টা থেকে সেকেন্ডে নিয়ে আসলাম 3600 সেকেন্ড। এইবার কি বলেছে? রেলগাড়িটা 25 সেকেন্ডে কত কত মিটার অতিক্রম করছে? 90 মিটার। তাহলে একদিকে লিখবো সময়, ব্যাকেটে লিখবো সেকেন্ড, একদিকে লিখলাম সময় ব্যাকেটে সেকেন্ড, আর একদিকে হচ্ছে দূরত্ব, ব্যাকেটে লিখবো মিটার, এবার দেখে নাও তাহলে সময়, তাহলে 25 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করছে বলেছে? 90 মিটার। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 90 মিটার, তাহলে 25 সেকেন্ডে অতিক্রম করছে 90 মিটার। তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে? এবার লিখবো, দেখো সময় আর দূরত্বের মধ্যে সবসময় সরল সম্পর্ক, তাহলে সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক, তাহলে সময় ও দূরত্বের মধ্যে হচ্ছে সরল সম্পর্ক। এবার সরল সমানুপাতটি হলো, তাহলে কি হবে বলো? 25 ইস্টু কত? 3600 ডবল ইস্টু 90 ইস্টু জিজ্ঞাসা চিহ্ন। এবার সুতরাং লিখবো কি? দূরত্বটা বার করব, তাহলে সুতরাং লিখবো নির্ণেয় দূরত্ব সমান সমান, এটা চতুর্থ পদ, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় দেয়া আছে, তাহলে চতুর্থটা বার করতে গেলে দ্বিতীয় পদকে তৃতীয় পদ দিয়ে গুণ করব। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 3600কে তৃতীয় পদ হচ্ছে 90, তাহলে দ্বিতীয় পদকে তৃতীয় পদ দিয়ে গুণ করে প্রথম পদ দিয়ে ভাগ করব। এবার দেখো কাটাকুটিটা করব, তাহলে 90 আর 25, তাহলে 5 দিয়ে কাটছি, তাহলে 5 5 25, এটা কত হবে? 5 18 90, 5 18 90। এবার 5 দিয়ে 3600কে কাটো, তাহলে 5 দিয়ে 5 7 35, 35 থেকে কত হলে 36 হবে? 1, 1 এ 0 10 হচ্ছে, তাহলে 5 দুগুণী 10, যেহেতু লাস্টে একটা শূন্য আছে তাহলে এই শূন্যটা বসে গেল, তাহলে 720। তাহলে 720 আর 18 গুণ করব, তাহলে 720কে 18 দিয়ে গুণ করলে কত হচ্ছে? আমি দেখো পাশে রাফটা করে দিচ্ছি, 720কে তাহলে 720 আর মানে 72 দিয়ে গুণ করে দিই, 72 আর 18 গুণ করি, পরে একটা শূন্য বসিয়ে দেবো, তাহলে 8 দুগুণী 16, 6 হাতে 1, 7 8 56, আর 1 57, আর এটা 2 অক্ষে 2, 7 অক্ষে 7, তাহলে 6 নামলো, 7 আর 2 9, 7 আর 5 হচ্ছে 12, তাহলে 1296, তারপরে একটা শূন্য, তার মানে 12,960।
তাহলে আনসারটা এখানে নির্ণয় দূরত্বটা কত বেরালো? 12,960 মিটার। তাহলে এটা মিটারে বেরালো 12,960 মিটার। এবার দেখো প্রশ্নে বলেছে রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। এবার মিটার থেকে আমার কিলোমিটারে প্রকাশ করতে হবে। তাহলে 1 কিলোমিটার মানে 1000 মিটার। তাহলে মিটার থেকে কিলোমিটারে আনতে গেলে 1000 দিয়ে ভাগ করব। তার মানে পয়েন্টসটা 3 ঘর আগে চলে আসবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে 9-এর আগে পয়েন্টটা হয়ে যাবে। তাহলে 12.960, আর জিরোটা লেখার দরকার হয় না, এত কিলোমিটার। তাহলে এটাই আনসার পাওয়া গেল। তাহলে উত্তরটা কি কি লিখবো বলো? তাহলে ট্রেনটার গতিবেগ, তাহলে লিখবো সুতরাং ট্রেনটির ট্রেনটির গতিবেগ ট্রেনটির গতিবেগ 12.96 কিমি পার ঘন্টা। এটাই উত্তর পাওয়া গেল।